everyone. Welcome to Makers Education. মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কোর্সের আজকে 4th ক্লাস। আগের 3rd ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ইনসার্ট বাটনের কাজগুলো করতে পারি। আমরা ইনসার্ট বাটনের বা ইনসার্ট ট্যাবের ক্রস রেফারেন্স পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই কমেন্ট অপশন থেকে শুরু করব। সো লেটস গেট স্টার্টেড। আমি এখানে পয়েন্ট আকারে লিখে রেখেছি আজকের ক্লাসের বিষয়বস্তুগুলো। প্রথমে আমরা কমেন্ট দেখব। কমেন্টের কাজটা অ্যাকচুয়ালি আমাদের ডেইলি টাস্কের মধ্যে পড়ে না। সাধারণত আমরা যে কাজগুলো করি সেখানে কমেন্টের প্রয়োজন পড়ে না, বাট যারা রিসার্চে কাজ করেন তারা এই কমেন্টের কাজটা করে থাকেন। বিভিন্ন স্টেটমেন্টের এগেইনস্টে কমেন্ট করার প্রয়োজন পড়ে বা নোট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এই কমেন্টের কাজটা আমরা করে থাকি। কমেন্টের কাজ করতে গেলে আমরা যেই স্টেটমেন্ট বা যেই ওয়ার্ডের এগেইনস্টে কমেন্ট লিখব সেই ওয়ার্ডটাকে আগে সিলেক্ট করব। সাপোজ আমি কমেন্ট ওয়ার্ডটার এগেইনস্টে কোনো নোট লিখব বা কমেন্ট লিখব, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখন চলে যাব কমেন্ট অপশনে। কমেন্ট অপশনে যাওয়ার পর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ওয়ার্ড বাটনের ওয়ার্ড ফাইলের রাইট সাইডে একটি স্পেস ক্রিয়েট হবে নোট করার জন্য। আমি এখানে যে কোনো কিছু একটা নোট করে রাখতে পারি। সাপোজ আমি এখানে 3 স্টার দিলাম, ঠিক আছে। 3 স্টার দেওয়ার পরে আমার এটা কিন্তু একটা নোট হয়ে গেল। এখন আমার এই আর্টিকেলের যিনি পরবর্তী রিডার, তিনি যখন এই কমেন্টের এখানে আসবেন তখন তিনি দেখবেন যে এই কমেন্টটা করা হয়েছে এই ওয়ার্ডের এগেইনস্টে, ঠিক আছে। এভাবে আমরা কমেন্টের কাজটা খুব সহজেই করতে পারি। যদিও এটা আমাদের রেগুলার লাগে না, তারপরও যেহেতু অপশনে আছে শিখিয়ে দিলাম। এখন আমরা দেখব কিভাবে হেডার এবং ফুটার আমরা প্রয়োগ করতে পারি আমাদের ওয়ার্ড ফাইলে। হেডার এবং ফুটার ওয়ার্ড ফাইলের একটা অপরিহার্য অংশ বলা যায়, কারণ আমরা যখনই কোনো রাইটিং এর কাজ করি বা টাইপিং এর কাজ করি ওয়ার্ড ফাইলের, তখন আমাদের পেজ নাম্বার দিতে হয় কিংবা হেডার এবং ফুটারে বিভিন্ন নোট দিতে হয়। হেডার এবং ফুটারের কাজটা একই রকম। আমরা যদি আমাদের ওয়ার্ড ডকুমেন্টের উপরের দিকে কোনো নোট রাখতে চাই, এই জায়গাগুলোতে সাধারণত লেখা যায় না, তখন হেডার এবং ফুটারের মাধ্যমে লিখতে হয়। সাপোজ আমি হেডারের কাজ করতে গেলে আমি প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমি যাব হেডার অপশনে। হেডারে আমি যদি ক্লিক করি, আমার এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে যে আমি হেডারের কোন, মানে আমার যে উপর হেডারে আমি লিখব সেই হেডার লেখাটা আমি কোন স্টাইলে লিখব। আমি ফার্স্টে ক্লিক করলাম। ফার্স্টে ক্লিক করার পর আমার এখানে বলছে আপনি কিছু টাইপ করেন। আমি এখানে টাইপ করব। সাপোজ আমি লিখব এখানে ভিআইপি। এখন ভিআইপি লেখার পরে আমি যদি বাইরে এসে ক্লিক করি, তাহলে দেখা যাবে এই ভিআইপি লেখাটা প্রতিটা পেজেই সেট হয়ে গেছে, ঠিক আছে। প্রতিটা পেজেই কিন্তু সেট হয়ে গেছে। আমি স্ক্রোল করে আপনাদের দেখাচ্ছি, প্রতিটা পেজেই সেট হয়ে গেছে। আমার এই ফাইলে 16 পেজ রয়েছে এবং এই 16 পেজের প্রতিটি পেজেই কিন্তু হেডার অপশনটা থাকবে, ঠিক আছে। আমি আবারও আগের অবস্থায় ফিরে যাই। এটা হচ্ছে হেডারের কাজ। এখন আমি যদি চাই যে না আমার হেডার অপশনটা আমি রাখবো না, সেক্ষেত্রে আমি আবারও ইনসার্ট বাটনে যাব। ইনসার্ট থেকে আমি যাব হেডার অপশনে। হেডার অপশনে গিয়ে নিচের দিকে আমি দেখতে পাবো রিমুভ হেডার রয়েছে। আমি এটাতে ক্লিক করলে আমার প্রতিটা পেজ থেকে হেডার অপশন চলে যাবে। দেখা যাচ্ছে কোনো পেজে এখন আর হেডার নেই। ফুটার দিতে গেলেও ঠিক একইভাবে আমরা ফুটার অপশনে যাব। ফুটার অপশনে গিয়ে ফুটার ক্লিক করব। ফুটার ক্লিক করার পরে আমাদেরকে বিভিন্ন আগের মতো অপশন দেখাবে যে কোথায় আমি ফুটার সিলেক্ট করব। আমি এটা নিলাম। নেওয়ার পরে দেখা যাচ্ছে আমার এখানে টাইপ করতে বলছে। আমি এখানে টাইপ করলাম বন্ড। এখন বন্ড টাইপ করার পরে আমি দেখতে পাবো যে আমার প্রতিটা পেজের নিচের দিকে এই বন্ড লেখাটা থাকবে, ঠিক আছে। এখন আমি যদি চাই যে না আমি বন্ড লেখা রাখবো না, সেক্ষেত্রে আমি আবারও ইনসার্ট বাটনে যাব। ইনসার্ট বাটন থেকে আমি ফুটার অপশনে যাব। ফুটার অপশনে গিয়ে আমি বলবো যে রিমুভ ফুটার, এটা আমি সিলেক্ট করব। তাহলে আমার সকল ফুটার চলে যাবে। এখন দেখা যাচ্ছে যে কোনো ফুটারই নেই। এটা হচ্ছে হেডার এবং ফুটারের কাজ। এখন আমরা দেখব পেজ নাম্বারিং কিভাবে করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পেজ নাম্বারিং ছাড়া আমাদের কাজগুলো, আমাদের পেপারগুলো আসলে ইনকমপ্লিট থেকে যায়। আমরা পেজ নাম্বার দিতে গেলে আমরা অবশ্যই আগে যাব ইনসার্ট বাটনে। ইনসার্ট থেকে আমরা যাব পেজ নাম্বার। এখন আমি পেজ নাম্বার যদি সিলেক্ট করি, এখানে আমার বেশ কিছু অপশন দেখাবে। আমাকে বলছে ওরা যে আমি কি টপ অফ দ্য পেজে রাখবো না বটম অফ দ্য পেজে রাখবো। সাপোজ আমি বটম অফ দ্য পেজ সিলেক্ট করলাম। তারপরে এখানে আমার বেশ কিছু স্টাইল রয়েছে, আমি এই স্টাইলটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে পেজ নাম্বার কিন্তু হয়ে গেছে। ফার্স্ট পেজ থেকেই
পেজ নাম্বার হয়ে গেছে। সেকেন্ড পেজে 2 থাকবে, থার্ড পেজে 3 থাকবে, এভাবে প্রতিটি পেজেই পেজ নাম্বার থাকবে। এখন আমি যদি চাই যে না আমি প্রথম পেজে কোনো পেজ নাম্বার রাখবো না, এরকম হয় না অনেক সময় যে আমরা অ্যাসাইনমেন্ট করি বা টার্ম পেপার করি, আমাদের ফার্স্ট পেজটা আমরা কাভার পেজের জন্য রাখি, আর কাভার পেজে তো কোনো নাম্বারিং দেওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের সিম্পলি এইখানে যেতে হবে। এই যে এইখানে গিয়ে আমরা এই ডিফারেন্ট ফার্স্ট পেজটা ক্লিক করে দেব। ডিফারেন্ট ফার্স্ট পেজটা ক্লিক করে দিলেই আমার ফার্স্ট পেজ থেকে শুধু আমার যে পেজ নাম্বার সেটা চলে যাবে, বাট আমার পরবর্তী পেজগুলোতে কিন্তু ঠিকই পেজ নাম্বার থাকবে, যে 2, তারপরে রয়েছে 3, এভাবে আমার পেজ নাম্বারগুলো কিন্তু রয়ে যাবে, শুধু ফার্স্ট পেজটাতে পেজ নাম্বার থাকবে না। এখন আমি যদি চাই যে না আমার দ্বিতীয় যে পেজটা রয়েছে, এখানে নাম্বারিংটা 2 থেকে না 3 থেকে শুরু হবে বা 4 থেকে শুরু হবে, সেক্ষেত্রে আমি আবারও ইনসার্ট বাটনে চলে যাব। ইনসার্টে গিয়ে আমি এখানে পেজ নাম্বার সিলেক্ট করব। পেজ নাম্বারে গিয়ে আমি ফরম্যাট পেজ নাম্বার দিব। দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব যে আমার স্টার্ট এট 1 না, স্টার্ট এট 2 থেকে হবে। 2 থেকে আমি যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমার ফার্স্ট পেজটাকে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার ওরা ভাববে এই ফার্স্ট পেজটাই হচ্ছে 2 নাম্বার পেজ, তাহলে সেকেন্ড পেজটাকে ওরা দেখাবে 3 হিসেবে। আমি এই যে দেখা যাচ্ছে সেকেন্ড পেজ কিন্তু 3 হিসেবে দেখাচ্ছে, কারণ আমি বলেছি যে আমি আমার ওয়ার্ড ফাইলে নাম্বারিং শুরু করব 2 থেকে। যেহেতু 2 থেকে আর ফার্স্ট পেজে আমি কোনো নাম্বারিং দিচ্ছি না, তাই মাইক্রোসফট ওয়ার্ড মনে করবে যে আমার পেজ নাম্বারিংটা 2 থেকে শুরু হয়েছে, এবং যেহেতু আমি 2 তে কোনো ফার্স্ট পেজে কোনো নাম্বারিং শো করছি না, তাই ওরা সেকেন্ড পেজ থেকে আমার নাম্বারিং শুরু করবে 3 থেকে। ঠিক আছে? এখন আমি আমার এই পেজ নাম্বারগুলো ডিলিট করে দেব। সেক্ষেত্রে আমি আবার রিমুভে ক্লিক করব। রিমুভে ক্লিক করলে আমার পেজ নাম্বার কিন্তু সব চলে যাবে। তো এভাবে আমি কিন্তু খুব সহজেই আমরা পেজ নাম্বারের কাজগুলো করতে পারি। এখন আমরা দেখব টেক্সট বক্সের কাজ কিভাবে করতে হয়। টেক্সট বক্সের কাজ করতে গেলে আমরা যাব হচ্ছে এই টেক্সট বক্সের এখানে যাব। টেক্সট বক্সের এখানে যাওয়ার পর এখানে বিভিন্ন টেমপ্লেট রয়েছে। আমরা এটা ক্লিক করলাম। এটা অ্যাকচুয়ালি কাজটা আমরা এর আগে দেখিয়েছি। আমরা এই ইনসার্টে গিয়ে এই যে শেপ রয়েছে না, এই শেপের এখানে এই বক্সটা নিয়েও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে? এটা আমরা করব না এখন। আমরা এখন টেক্সট বক্সটাই দেখাবো। টেক্সট বক্সটা একটা সুবিধা যে এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেওয়া থাকে না। বাই ডিফল্ট এটা কোনো কালার দেওয়া থাকে না। এখানে আমরা নিজেদের ইচ্ছা মতো লিখতে পারি। আই অ্যাম এ ম্যান। ঠিক আছে? আমি এটা লিখলাম। এখন এটা লেখার পরে আমি ইচ্ছা করলে কিন্তু এই লেখাটাকে যেকোনো জায়গায় আমি মুভ করতে পারি। সাপোজ আমি এইখানে লেখাটা মুভ করব। ঠিক আছে? আমি এইখানে লেখাটা মুভ করতে পারি। আমি কিন্তু মানে সাধারণভাবে এইখানে টাইপ করতে পারি না। ঠিক আছে? ওয়ার্ডের এই জায়গাগুলোতে টাইপ করা যায় না। কারণ এই পর্যন্ত হচ্ছে ওয়ার্ডের রুলার। এই যে এখানে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এইখানে যে শেডেড অংশটুকু রয়েছে, এই অংশের মধ্যে কোনো টাইপ করা যাবে না। এই শেডেড অংশের পরবর্তী অংশ থেকে আমি টাইপ করতে পারবো। কিন্তু আমার যদি টাইপ করাটা খুব প্রয়োজন হয়ে পড়ে এই অংশে, সেক্ষেত্রে আমি কিন্তু এই ওয়ার্ড বক্সের মাধ্যমে টাইপ করতে পারি। টাইপ করার পরে আমি যদি চাই যে না এই ওয়ার্ড বক্সটা শো করবে না, সেক্ষেত্রে আমি এই ওয়ার্ড বক্সে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমি চলে যাব এই যে শেপ ফিল এবং শেপ আউটলাইনের অপশনে। শেপ আউটলাইনে গিয়ে আমি নো কালার দিয়ে দেব। শেপ আউটলাইন বলতে এই চারপাশে যে বক্সটা ছিল এই বক্সের বাউন্ডারিকে বোঝাচ্ছে। বাউন্ডারির কালার ছিল কালো, আমি এটাকে নো কালার করে দিলাম। নো কালার করে দেওয়ার পরে আমার একটা ভ্যানিশ হয়ে গেল। এখন আমার দেখে মনে হচ্ছে যে আমি আসলে এখানেই এখানেই আমি টাইপ করে লিখেছি। বক্সটা আমার দেখা যাচ্ছে না। ঠিক আছে? ওকে। তাহলে এটাকে আমি ডিলিট করে দিই। এটাকে ডিলিট করতে গেলে এটাকে ধরতে হবে, মাউস দিয়ে ধরে ডিলিট বাটন চাপ দিলেই এটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা দেখব ওয়ার্ড আর্টের কাজটা কি। ওয়ার্ড আর্টের কাজটা হচ্ছে আমরা যখন কোনো রিপোর্ট করি বা স্পেশাল কোনো রাইটিং করি, যেখানে কোনো একটা লেখাকে হাইলাইট করার প্রয়োজন একটু ডিফারেন্ট ভাবে, সেক্ষেত্রে আমরা ইনসার্টে চলে যাই। ইনসার্টে যাওয়ার পরে আমরা ইনসার্ট থেকে পাবো যে ওয়ার্ড আর্ট পাবো। ওয়ার্ড আর্টে আমরা যদি ক্লিক করি, আমরা এখানে বিভিন্ন ধরনের ফন্ট পাবো। সাপোজ আমরা এইটা ক্লিক করলাম। এটা ক্লিক করলে আমার ওয়ার্ড আর্টটা কিন্তু এভাবে শো করছে। ঠিক আছে? ওয়ার্ড আর্ট লেখাটা এভাবে হয়ে গেল। এখন আমি এটাকে কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করতে গেলে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এই যে ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে যাওয়ার পরে আমি কালার চুজ করব। সাপোজ আমি এটাকে লাল কালার করব, তাহলে আমি লাল মানে রেড ক্লিক করলাম। রেড ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমার এই লেখার চারপাশে, অর্থাৎ এই লেখার সাইড দিয়ে কিন্তু একটা কালার রয়েছে। ঠিক আছে? এই কালারটাও আমি চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমাকে এই লেখাটা আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি চলে যাব
এই সেকেন্ড অপশনে যাওয়ার পর আমি দেখতে পাবো যে এখানে কিছু কালার রয়েছে। আমি যদি এখানে সাপোজ ব্লু কালারটা সেট করি, তাহলে দেখতে পাচ্ছি আমার এই ওয়ার্ড আর্ট যে লেখাটা রয়েছে সেটা, সেই লেখার ভেতরে রয়েছে লাল কালার, আর বাইরের অংশটা নীল কালার হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এভাবে আমরা এই ওয়ার্ড আর্টটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা আবার ওয়ার্ড আর্টে চলে যাব। ওয়ার্ড আর্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে আরো অনেকগুলো স্টাইল রয়েছে। আমরা যেই স্টাইল ক্লিক করব, যে স্টাইলটা আমরা পিক করব, সেই স্টাইলে কিন্তু আমার লেখা হয়ে যাবে। এখন আমার এই লেখাটাকে আমি যে কোনো জায়গায় খুব সুন্দর করে মুভ করতে পারি। এই কাজটা আমাদের করতে হয় বিভিন্ন অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে, বা অন্য কোনো স্পেশাল কাজের ক্ষেত্রে এই ওয়ার্ড আর্টটা আমাদের খুবই কাজে দেয়। এই ওয়ার্ড আর্টে গিয়ে আমরা যদি এটাকে আরেকটু ডিফারেন্ট করতে চাই, একটু গ্রাফিক্স এর মতো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা চলে যাব এই যে নিচের এই অংশটাতে চলে যাব। যাওয়ার পর এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে ইফেক্ট রয়েছে। সাপোজ আমি যদি এটাকে একটু রিফ্লেকশন ইফেক্ট দিতে চাই, তাহলে আমি যেটা সিলেক্ট করলাম, দেখা যাচ্ছে এখন কিন্তু রিফ্লেকশনের মধ্যে একটা সিস্টেম চলে এসেছে। আমি যদি চাই যে না, আমি অন্য ডিজাইন করব, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে গেলাম এই জায়গাটাতে, গিয়ে আমি সাপোজ এটাকে গ্লো করব, হ্যাঁ, এই লেখার চারপাশে একটু গ্লো হবে, তাহলে আমি লাল একটা ক্লিক করলাম, রেড নিলাম, বা এটাকে পিঙ্ক কালার বলে পিঙ্কে আমি ক্লিক করলাম। পিঙ্ক ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আমার এই ওয়ার্ড ফাইলের ওয়ার্ড আর্ট লেখাটা চারপাশে কিন্তু একটা গ্লো এসে গেছে। ঠিক আছে? সাধারণত ইউটিউব বা ফেসবুকের বিভিন্ন লেখার ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই। সেই কাজগুলো কিন্তু সাধারণত সবাই এভাবেই করে থাকে। যারা সাধারণত পাওয়ার পয়েন্টে বা ফটোশপের কাজগুলো খুব একটা কঠিন লাগে যাদের কাছে, তারা কিন্তু কাজগুলো এভাবে করে থাকে। আমি যদি তখন চাই যে বিভিন্ন লোগোতে আমরা দেখি না যে লেখা বিভিন্ন আকারের থাকে, বা গোলাকার আকৃতির থাকে, সার্কুলার থাকে, সেই কাজগুলো কিভাবে করে একটু দেখাই। সেই কাজগুলো করার জন্য আমরা এখানে চলে যাব। তারপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে নিচের দিকে যেটা আছে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে দেখবেন যে অনেকগুলো অপশন রয়েছে। সাপোজ আমি যদি প্রথমটা দিই, তাহলে আমার লেখাটা গোল হয়ে থাকবে। ঠিক আছে? এরকম গোল হয়ে থাকছে। আমি এটাকে ইচ্ছা করলে আরো বড় করতে পারি, ছোট করতে পারি। হ্যাঁ? আমি আবার এখানে চলে যাই। যাওয়ার পরে আমি আবার এই ট্রানজিশন এ ক্লিক করি। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের দেখা যাচ্ছে, সাধারণত সিনেমার বিভিন্ন নামে আমরা দেখতে পাই। হ্যাঁ? এভাবে লেখা থাকে, বা ম্যাগাজিনেও এভাবে লেখা থাকে অনেক সময়। তো আমরা আমাদের লেখায় যদি কোনো এরকম আর্ট প্রয়োজন পড়ে যে প্রয়োগ করা, সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে সুন্দর করে প্রয়োগ করতে পারি। ঠিক আছে? তাহলে এটাই ছিল হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা 5th ক্লাসে আমাদের যে ইনসার্ট বাটন রয়েছে, ইনসার্ট বাটনের পরবর্তী যে কাজগুলো রয়েছে, অর্থাৎ এই যে কিভাবে আমরা এই যে অবজেক্ট চুজ করব, কিভাবে সিম্বল, ইকুয়েশন এগুলো দিব, কিভাবে টাইম এন্ড ডেট দিব, এই জিনিসগুলো আমরা আমাদের পরবর্তী 5th ক্লাসে শিখব। তাহলে আজকে এটুকুই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের মেকার্স চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাদের উৎসাহ দেয়। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।